রেডি করে নিয়েছি। আর আপনার পাড়ার থানার নেতা থেকে বেশি টাইম আমাদের কাছে লাগবে না। আমি ভেবে পাচ্ছি না, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, বুথ স্তরের এই নেতাগুলোর এত চর্বি কোথা থেকে আসে। মন্ত্রীরা, দলের বড় বড় নেতারা বিজেপির সাথে এক জায়গায় বসে চা খাচ্ছে, সিপিএম এর সাথে এক জায়গায় বসে চা খাচ্ছে, কংগ্রেসের নেতার সাথে এক জায়গায় বসে মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধীজি, রাহুলজি এক জায়গায় বসে গল্প করছে, সীতারাম ইয়েচুরিজি এক জায়গায় বসে গল্প করছে। সেখানে কোনো সমস্যা হচ্ছে না। যত মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ সব কেন এই বুথে হবে? একটু আমাদের ভাবতে হবে। ভাবার সময় এসেছে। ওই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগান আমরা কিন্তু আমাদের স্টেজ থেকে দিই না। কারণ লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই নেতা বলে কেটে পড়ছে। আর ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? এই চটে যারা বসে আছে। কে মার খাচ্ছে? চটের লোক। মারছে কে? চটে বসা লোক। কেস খাচ্ছে কে? চটে বসা লোক। জেল খাচ্ছে কে? এই চটে বসা লোক। আর নেতারা শুধু স্লোগান দিয়ে আর কেটে পড়ছে। ও স্লোগান আমরা বন্ধ করেছি আমাদের পক্ষ থেকে, ওই স্লোগান দিতে দিইনি। যেদিন দেখবো, আমি দেখতে চাই না, আমি প্রসঙ্গক্রমে বলছি, আর একটা ভালো স্লোগান দেয় অনেকে, যদি ব্যানার লিখতে লিখতে কালি শেষ হয়ে যায় তাহলে রক্ত দিয়ে নাকি লিখে নেবে, এই ধরনের ভালো একটা সুন্দর স্লোগান দেয়। বেশ ভালো কথা। আমি জানতে চাই, রক্তটা কি মোহাম্মদ সেলিম সাহেব দেয়? রক্তটা কি সুজন চক্রবর্তী দেয়? রক্তটা কি অধীর রঞ্জন চৌধুরী দেয়? রক্তটা কি অভিষেক ব্যানার্জি দেয়? রক্তটা কি মমতা ব্যানার্জি দেয়? না, রক্তটা আমার বুথের ভাইয়ের রক্ত নাও তোমরা, এটাও আমি জানতে চাই। ভোটের মানুষকে শুধু একদম পিক আপ দিয়ে যা চলে যা, ও আর হতে দেওয়া যাবে না। জঙ্গিপুর থেকে দীর্ঘদিন ধরে এমপি করে কাকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছিলাম? প্রণব বাবুকে, তাই তো ভাই? তারপরে কাকে পাঠালাম? তার ছেলেকেও তো পাঠিয়েছি আমরা এমপি করে, হ্যাঁ, অভিজিৎ বাবুকে। কই তারা তো তখন দেয়াল লিখতে লিখতে কালির কম পড়ে গিয়েছিল, ব্যানার লিখতে লিখতে কালির কম পড়ে গিয়েছিল, কই একটু তো রক্ত দেয়নি? সে আমার ভাইয়ের রক্ত তখন তাদের প্রয়োজন ছিল না? এটাই বক্তব্য, ওটা হতে দেওয়া যাবে না। আর এই প্রশ্নটাই যখন আমরা করছি, খারাপ হয়ে যাচ্ছে আমাদের বক্তব্য। এই চটে যারা বসে আছে, এর দাদুগুলোকে গাছে তুলিয়ে পাখি পেড়েছ, দাদুগুলো গাছে উঠতে গিয়ে পাখি পাড়তে গিয়ে পরে হাত পা ভেঙেছে, মারা গিয়েছে, বছরে একবার করে এসে অমুক অমর রহে বলে ছেড়ে দিয়েছ। কিন্তু তার পরিবারগুলো কিভাবে দিন যাপন করছে একবারও ভাবনি। শুধু দাদুকে বোঝানো হয়েছে অমুক চলে আসবে, বিজেপি চলে আসবে, কংগ্রেস চলে আসবে, সিপিএম চলে আসবে, তৃণমূল চলে আসবে, ভোটটা আমাকে দাও। আমাদের দাদুদের নাকি দায়িত্ব ছিল ভোটটা দিয়ে শুধু কাউকে আটকানো। তাদের জমানা গিয়েছে, আমার বাপেদের সময় এসেছে, আমার বাবাদের সময় এসেছে। একইভাবে নেতার ছেলেগুলো কি করছে? আমার বাবাকে এরকম বোঝাচ্ছে, গাছে ওঠো। পাখিটা বাবা যে পাড়তে গেছে, পরে হাত পা ভেঙেছে, এসে পাখি তুলে দিয়েছে হাতে। এখনো নওশাদ সিদ্দিকী, অলিউর ভাই, হাবিব ভাই, এইসব মানুষকে এখন আবার বোকা বানানোর চেষ্টা হচ্ছে। আমার বাপ দাদুরা চাষি ভুষি মানুষ, রাজমিস্ত্রি, ডে লেবার, পরিযায়ী শ্রমিক, সকালে মাঠে যায়, সন্ধ্যায় মাঠে আসে, সাধারণ সরল মানুষ। যা বুঝিয়েছে ভাই তাই বুঝিয়েছো তোমরা। ৭৫ বছর আমাদের মাথায় কাঁটাল রেখে তোমরা খেয়েছো, আর কাঁটাল ভেঙে খেতে দেবো না তোমাদেরকে। প্রচুর গাছে তুলিয়ে পাখি পাড়িয়েছো না? আমার দাদু গাছ থেকে পড়েছে, বাবা গাছ থেকে পড়েছে, বছরে এসে একটা করে দিন শুধু তোমরা মালা পরি আর অমর রাহে বলেছ। সারা বছরে বাকি ৩৬৪টা দিন কিভাবে গিয়েছে একবারের জন্য ভাবেনি। সময় এসেছে নওশাদদেরকে দিয়ে আবার গাছে তুলে পাখি পড়াবো, অত সহজ নয়। নিজেদেরকে চালাক বলছি না, হাতে অ্যান্ড্রয়েড সেটে বুঝতে পেরে গিয়েছি
কি হচ্ছে? এখন নওশাদরা বলছে গাছে যদি উঠতে হয় আমাকে যে পাখি পারবো সে পাখি আমার কাছে রাখবো, আমি অন্য কাউকে ভাগ দেব না। তখনই নওশাদরা কি হচ্ছে? সাম্প্রদায়িক। তখনই নওশাদরা বিজেপির দালাল, তখনই নওশাদরা অমুকের কাছ থেকে টাকা নিয়েছে। তবে একটা কথা আমরা সাথে কথাটা বারবার বলে আসছিলাম যে দেখো আপনিও গাছে উঠুন, পাখি পারুন। যদি গাছে উঠতে না জানেন বলুন, গাছে ওটা শিখিয়ে দিচ্ছি। তাও পারবেন না, মই লাগিয়ে মইটার সাথে গাছকে ভালো করে বেঁধে দেবো, তার দায়িত্ব আমি নেব। কিন্তু আপনাকে গাছে উঠতে হবে ভাই। আপনি গাছে উঠবেন না, রাঙা পাখি নেবেন, ও দিন গুজার গিয়া, ও আর হতে দেওয়া যাবে না। রাগ ওই জন্য এটাও বলেছিলাম, গাছে পাখি পাড়তে উঠেছেন, যদি গাছ থেকে পড়ে যান তলায় দাঁড়িয়ে আছে খাম, ক্যাশটা লুপে দেবে, আপনার ক্ষতি হতে দেবে না। এতটাও আমরা বলেছিলাম, তাও সহ্য হয়নি, তাও সহ্য হয়নি। আমরা অন্যের হয়ে গাছে উঠে পাখিটা পেড়ে এনে দেব, তখন গুড মুসলিম মুসলমান। নওশাদ সিদ্দিকী ভালো মুসলমান, অধ্যাপক বাপি সরেন আদিবাসী সমাজের মানুষ, সে গাছে উঠে পাখিটা পেড়ে অমুককে দেবে, ও খুব ভালো আদিবাসী। অধ্যাপক অজয় কুমার দাস, তিনাকে আমরা মথুরাপুর লোকসভা থেকে কন্টেস্ট করাচ্ছি, আর অধ্যাপক বাপি সরেনকে ঝাড়গ্রাম লোকসভা থেকে কন্টেস্ট করাচ্ছি। এনারা যখন গাছ থেকে পাখিটা পেড়ে এনে কারো হাতে দিয়ে দেবে, তখন খুব ভালো দলিত, বাহ এর মতো ভালো দলিত পাওয়া যায় না। যখন মাহিউদ্দিন মাহি, যার চাকরি চুরি গিয়েছে, সে যখন গাছ থেকে এসে পাখিটা পেড়ে কারো হাতে দিয়ে দেবে, তখন বলবে ও এর মতো ভালো মুসলিম আর পৃথিবীতে দুটো নয়। আর যখন এই দলিত, এই আদিবাসী, এই মতুয়া, এই মুসলমান তার অধিকারের কথা বলবে, শিক্ষাতে কেন 1% নিচে মুসলমান, দলিতদের কোটায় কেন নন দলিতরা চাকরি করছে, আদিবাসী কোটাতে কেন নন আদিবাসীরা চাকরি করছে, তখনই মুসলমান খারাপ হয়ে গেল, তখনই ওই দলিতটা খারাপ, তখনই ওই আদিবাসীটা খারাপ। কার টাকা নিয়ে তুমি দালালি করছো বলে ট্যাগ লাগিয়ে দিচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা তো 17 বার আপনার দাদু, আপনার বাবা আর আপনি মিলে ইতিপূর্বে 17 বার পার্লামেন্টে দেশের আইনসভার মধ্যে আপনারা প্রতিনিধি পাঠিয়েছে। যে সমস্যা মুর্শিদাবাদের ডেভেলপ হয়েছে, সমস্যার সমাধান হয়েছে? এটা বলুন। পাশের বিধানসভা 25 বারের এমপি বড় বড় কথা বলে। আমি আগের দিন জঙ্গিপুরে এসে বলেছি, সময় আসছে পাবলিক কোশ্চেন করবে, প্রস্তুত থাকুন, উত্তর দিতে হবে। শুধু প্রেস কনফারেন্স করে ও চলবে না, সাহস থাকলে নওশাদ সিদ্দিকীর সামনে বসুন আপনি। নওশাদ সিদ্দিকী কে সিদ্দিকী ফিদ্দিকী হাড়ে হাড়ে বুঝতে পারছে, ওই জন্য আর মাথা কাজ করছে না। আমরা আরে 25 বছরের এমপি, মুর্শিদাবাদের এমপি, মুর্শিদাবাদ থেকে গিয়েছে। মুর্শিদাবাদ একটা পিছড়ে বর্গের জেলা, এই জেলায় একটা উন্নত মানের এমসের মতো হসপিটাল কেন হলো না? অধীর বাবুকে কিন্তু জবাব দিতে হবে, হবে না ভাই? আমরা তো অভিষেক বাবুর কাছ থেকে চাইছি জবাব। আপনার পিসি অনেক বড় বড় কথা বলেছিল 2011 সালে ক্ষমতায় আসার আগে, যে সংখ্যালঘুদের সাচার কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে, মুসলিমদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে ডেভেলপ করা হবে। কিন্তু দুঃখের বিষয়, দিনের শেষে কি দেখলাম? 2011 সালের আগে মুসলিমদের শিক্ষাতে 3 থেকে 4% ছিল। 100 জন সরকারি চাকরি করলে সেখানে 3 থেকে 4 জন মুসলিম সমাজের ছেলে মেয়েরা উপস্থিত ছিল। আর আজকে 2024-এ দাঁড়িয়ে, অর্থাৎ এই সরকারের 12 থেকে 13 বছর চলছে, এই 13 বছরে দেখলাম মুসলিমদের সরকারি চাকরিতে 1% নিচে নেমে গেছে। এটাও কিন্তু আগামী দিনে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির কাছ থেকে জবাব বাংলার মানুষ চাইবে। বড় বড় কথা বলছে নাকি আমাদেরকে ছেড়ে না। আরে ওনাদের বাপের বাপ, তার বাপ আমাদেরকে ভালো করেছে না, এখন আর সহ্য করতে পারছে না, ভুলভাল বকছে। আমি অবাক হয়ে যাচ্ছি, একটা সিনিয়র লিডার, তার কাছ থেকে বসো না, চেয়ারের অভাব হচ্ছে না কষ্ট হচ্ছে? প্রশ্ন করবেন না আপনারা? সবাইকে প্রশ্ন করতে হবে।
বামেদের বন্ধুদেরকে প্রশ্ন করবেন, 34 বছর শাসন করেছেন বাংলাতে, কেন মুর্শিদাবাদ পিছড়ে বর্গের জেলা হয়ে আছে? তৃণমূলকে জিজ্ঞাসা করবেন, 13 বছর আপনারা শাসন করছেন বাংলায়, এখনো পর্যন্ত মুর্শিদাবাদ একটা উন্নত মানের বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ক্লাস বিশ্ববিদ্যালয় পেল না কেন? ওয়ার্ল্ড ক্লাস তো দূরের কথা, ফুল ফ্লেজের মোটামুটি 8টা 10টা আপনার ডিপার্টমেন্ট দিয়ে একটা নির্দিষ্ট বিল্ডিং এখনো পেল না। প্রশ্ন করবেন যে মুর্শিদাবাদের একজন রোগীকে হেভি ট্রিটমেন্ট করতে হলে কেন কলকাতায় যেতে হয়? প্রশ্ন করবেন কংগ্রেসদেরকে, ভোট চাইতে আসলে কোশ্চেন করবেন, ভোট যাকে ইচ্ছা দেবেন, কিন্তু কোশ্চেন করা দরকার। আমরা কোশ্চেন না করার ফলে ওরা শুধু ভোটের সময় আসে, দরদ উতলে ওঠে। আস্তে আস্তে আমার গাড়ির থেকে একজন বলল যে ভাইজান, অমুক দলের সিম্বল তো লাল ছিল, ঈদের শুভেচ্ছা দিয়ে অন্য কালার হয়ে যাচ্ছে কেন? আমি বললাম, দিনে লাল রাতে তো গেরুয়া হয়ে যাচ্ছে, দিনে লাল রাতে তো কি হচ্ছে, তৃণমূলের সবুজ হয়ে যাচ্ছে, ওই জন্য কালার ঠিকঠাক করতে পারছে না এরা। প্রশ্ন করবেন না যে এতদিন দেশ চালিয়েছো, 60 বছর দেশ চালিয়েছো তোমরা, প্রায় 60-65 বছর, 60 বছরের মধ্যে দেশ চালালে, এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলার জন্য কি করেছো তোমরা বলো? প্রশ্ন করতে হবে বিজেপিকে। সবকা সাথ সবকা বিকাশ বলে বোকা বানিয়ে দিচ্ছে মানুষকে। ওই লাইটটা বন্ধ করা না, মুখের দিকে একটু তাকালে ভালো লাগে। ওই লাইটটা দরকার ঘুমিয়ে দাও তো, ওটা ঘুমিয়ে দাও তো। বিজেপির স্লোগান আবার এটা বেশি কে দেয় জানেন? শুভেন্দু অধিকারী মহাশয়, অভিষেক ব্যানার্জির খুব কাছের লোক। একটু উঁচুর দিকে তুলে দাও। সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু কি দেখছি? আদানি আম্বানি কা সাথ আর ওই লোকের এই বিকাশ হচ্ছে, আমাদের কারো সাথও দিচ্ছে না, আমাদের কারো বিকাশও হচ্ছে না। বন্ধুগণ, যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি তো রাজনীতির কথা অবশ্যই বলবো, আমি তো রাজনীতির কথা বলতে এসেছি বলবো, কিন্তু কোশ্চেন করতে হবে। 17 বার পার্লামেন্টে পাঠালাম, লাভটা কি হলো? আপনার লাভ কিছু হয়েছে ভাই? আচ্ছা, এদিকে ঘুরিয়ে ধর, ওদের মুখে একটু উঁচু দিয়ে করলে ভালো হতো গো। ওপর থেকে মারো তো, দেখি ওপর থেকে মারো। ওখানে হবে না, ওখানে হবে না, ওখানে হবে না, এদিকে মারো। এই ওপর থেকে একটু মারার চেষ্টা করো তো। আমরা 17 বার 1951-52 সাল থেকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম, আমাদের কতটা লাভ হলো একটু ভাবতে হবে। দিনের শেষে আমরা কি পেয়েছি? একটা বড় শূন্য পেয়েছি। আমাদেরকে কাঁচকলা দেখিয়ে তারা এমপি এমএলএ হয়ে চলে গেল। আমাদের কি দরকার ছিল? তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি কেন? একটা এমপির কাজটা কি আমাদের আগে জানতে হবে। এমপির কাজ হচ্ছে এই লোকসভায় এই হাবিব ভাইকে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। হাবিব ভাইয়ের কাজ কি হবে? এই 17 লক্ষ 16 লক্ষ জনগণের 17 লক্ষ জনগণের চাওয়া পাওয়া, অভাব অভিযোগ, কোনগুলো সমস্যা আছে সেইগুলোকে চিহ্নিত করে পার্লামেন্টে গিয়ে ওখানে স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদেরকে জানাবে। শাসক পক্ষের কাজ কি হবে? যেই সমস্যাগুলো বলবে সেইগুলোকে সমাধান করবে। সেটা হচ্ছে? প্রথমত কথা বলি, গঙ্গা ভাঙন। আপনারা এই মুর্শিদাবাদের মানুষ, পদ্মা ভাঙনে, ভাগীরথীরও ভাঙন হচ্ছে। এই নদী ভাঙনে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা জানেন? স্বল্প সময়ের কথা বলছি, 250 বর্গ কিলোমিটার মুর্শিদাবাদের জমি জায়গা, ঘর বাড়ি তলিয়ে গিয়েছে গঙ্গা বক্ষে। এর স্থায়ী সমাধানের জন্য পার্লামেন্টে গিয়ে কটা এমপি কটা কথা বলেছে আমারও জানতে ইচ্ছা করছে। দেখলে দেখা যাবে, পার্লামেন্টের রেকর্ড যদি কারো কাছে থাকে দেখা যাবে কোনো শব্দ খরচ করেনি। তাহলে তাকে আমার পাঠিয়ে লাভ কি?
পাঠানো এই জন্যই পাঠিয়েছি মুর্শিদাবাদের ব্রিজ শ্রমিকদের, যে হাজারে বিবি বাঁধলে 264 টাকা 63 পয়সা মতো যে রেটটা আছে, প্রথম কথা অনেককে সেই রেট দেয়নি, দ্বিতীয় কথা হচ্ছে এই রেট যাতে বাড়ায় তার জন্য কথা বলবে, সেটাও হয়নি। পার্লামেন্টে গিয়ে তারাপুরে বিড়ি শ্রমিকদের স্বার্থে তাদের স্বাস্থ্যের কথা ভেবে তাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য, যে বিড়ি শ্রমিকদের জন্য হসপিটালটা ইনকমপ্লিট পড়ে আছে, যেখান থেকে চিকিৎসা পরিষেবা পাচ্ছে না বিড়ি শ্রমিকরা, সেইখানে হসপিটালটাকে যাতে চিকিৎসা পরিষেবা পাওয়া যায় তার জন্য আওয়াজ তোলার কথা ছিল, কিন্তু সেটা করেনি মোদিজি। ওদিকে মনমোহনজির সাথে ছবি নেওয়ার জন্য এরা রেডি আছে। তাহলে লাভ কি আমাদের পাঠিয়ে? আমরা এবার পার্লামেন্টে এমন মানুষকে পাঠাতে চাই যে আমাদের এক একটা সমস্যাগুলোকে নোট ডাউন করবে এবং পার্লামেন্টে গিয়ে সেটা উত্থাপন করবে। যেমন আমাদের মধ্যে আছেন আমাদের হাবিব ভাইকে মে মাসের 7 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের যে সমস্যাগুলো আছে এক একটা নোটিশ করবে এবং পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে সওয়াল করবে। আপনারা অবাক হয়ে যাবেন। এখানে বলে, আপনারা বলে, আমাকে কষ্ট লাগে কথা আমি বলি না, এই প্রসঙ্গ করবে বলছি, মুর্শিদাবাদ যেন লেবার সাপ্লাইয়ের ফ্যাক্টরি, মুর্শিদাবাদ যেন লেবারদের ফ্যাক্টরি। কে বলছে? কাদের জন্য হচ্ছে? কারা 7 বছর দেশ শাসন করেছে? কারা 34 বছর বাংলা শাসন করেছে? 1977 আগে পর্যন্ত বাংলায় কারা শাসন করেছে? লাস্ট 15-13 বছর ধরে বাংলায় কারা শাসন করছে? তাদের অবহেলার জন্য তারা চায় না মুর্শিদাবাদের মেধাগুলোকে সঠিক জায়গায় কাজ করা, মুর্শিদাবাদের মানুষগুলোকে সমাজের মূল স্রোতে নিয়ে এসে এরা এলাকায় থেকে এদের মেধার বিকাশ ঘটিয়ে এখানে থেকে পরিবার পরিজনকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক, এরা চায় না। যদি চাইতো অনেক কিছু করে ফেলতো, যদি চাইতো এখানে ইন্ডাস্ট্রি তৈরি করতো। ইন্ডাস্ট্রি তো দূরের কথা, রেজিনগরে দেখুন শিল্প করার, বেলডাঙ্গায় দেখুন শিল্প করার জন্য এই মুর্শিদাবাদবাসীর এই নদিয়ার ওই সংলগ্ন এলাকার গরিব কৃষকদের জমিগুলো নেওয়া হয়েছিল, সেটা নিয়ে এখন কারা আত্মসাৎ করছে? শিল্পপতিদেরকে আত্মসাৎ করতে দেওয়া হচ্ছে। এর বিরোধিতা আমরা করি। আমাদের বক্তব্য, আমি নিজে বিধানসভার মধ্যে বলেছিলাম, এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির মিটিং এ বলেছিলাম। আচ্ছা, এই কথাগুলো বলছি কারো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আগে গোড়াটা ভাই ঠিক করতে হবে। গোড়া মজবুত করলেই ওপর ঠিক থাকবে, আর গোড়া যদি আমার নড়বড়ে থাকে ও বেশি দিন টিকবে না, ভেঙে পড়বে। আগে জানা দরকার মুর্শিদাবাদবাসীকে কারা ক্ষতি করেছে, জানা দরকার। তবে আমি বলবো, যাদের আমি দোষ দিই না কেন, মুর্শিদাবাদবাসীরা নিজেরাও কিন্তু খুব একটা কম দোষ করেনি ক্ষতি হওয়ার জন্য। যদি বলেন কেন, আমরা সবাই শুনেছি তো, কিন্তু আজও পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি চাওয়ালা প্রধানমন্ত্রী মোদিজি কোথায় চা বিক্রি করেছে আর মোদিজির হাতের চা কে খেয়েছে এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখতে পেলাম না। দেখো, ওই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। ঠিক যেভাবে আমাদের রাজ্যের মাননীয়াকে ডক্টরেট ডিগ্রি দিয়েছেন, উনি কোথা থেকে পিএইচডি করেছেন সেই ইউনিভার্সিটি খুঁজে পেলাম না, ঠিক একইভাবে মোদিজির হাত থেকে কে চা নিলেন বা কোন দোকানে মোদিজি চা বিক্রি করেছেন খুঁজে পেলাম না। কিন্তু একটা জিনিস তো ক্লিয়ার হচ্ছে যে মানুষ যদি চায়, চাওয়ালাও দেশের প্রধানমন্ত্রী হতে পারে। আপনি যদি চান, চাওয়ালাও দেশের প্রধানমন্ত্রী হবে, তাই তো? অর্থাৎ আপনার হাতে সে পাওয়ারটা আছে, ভোট। সংবিধানে আপনার ভোটাধিকারের কথা উল্লেখ করা আছে, আপনার পাওয়ার দেওয়া আছে। সব সারা বছর ধরে না এটা অন্যায় হচ্ছে আমার সাথে, না আমার ছেলেটার প্রাইমারি স্কুলে যাচ্ছে শিক্ষক নাই, আমাকে 500,000 টাকায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমি যখন স্বাস্থ্য পরিষেবা নিতে যাচ্ছি
সরকারি হসপিটাল থেকে আমি পাচ্ছি না, আমাকে বেসরকারি হসপিটাল থেকে নিতে হচ্ছে 10,000 15,000, সব মাথায় থাকছে। উন্নয়ন হচ্ছে না, পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে দিচ্ছে, এর বিরোধিতা করতে হবে, সব বলছি। আর ভোটের রাতে আসলে 2000 টাকা 500 টাকা 1000 টাকা বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দিলে সব ভুলে যাচ্ছি। এটা হয় না হয়, এটাই আমরা ভুল করে ফেলছি। আপনাদের ভবিষ্যৎ আপনাদের হাতে, হাতটা কি একটা আঙুলই আছে। যদি আপনি থাম প্রেস করুন বা এই আঙুলটা যে আঙুলই আপনি ইউজ করুন না কেন, এক কথায় মুর্শিদাবাদের মানুষের ভবিষ্যৎ, মুর্শিদাবাদ লোকসভার ভবিষ্যৎ, আগামী দিনে পার্লামেন্টে গিয়ে এখানকার এই গঙ্গা ভাঙনের কথা, এখানকার পরিযায়ী শ্রমিকের দুর্দশার কথা, এখানকার কৃষকদের সাথে যে অন্যায় হচ্ছে তার বিরোধিতা করা, এখানকার ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করে দিচ্ছে তার বিরোধিতা করা, এবং সাথে সাথে এখানকার মানুষের স্বাস্থ্য ব্যবস্থার জন্য যে চিকিৎসা পরিষেবা নেবে সেটাও ধ্বংস করে দিয়েছে। এক কথায় মুর্শিদাবাদবাসীর জন্য আর্থসামাজিক ভাবে ডেভেলপমেন্টের কথা যদি পার্লামেন্টে বলিষ্ঠ কণ্ঠে বলতে চান বা বলাতে চান, আপনার এলাকার সন্তান তিনি দীর্ঘদিন দেশের সীমান্ত পাহারা দিয়েছে, এবার আপনাদের হয়ে পার্লামেন্টে গিয়ে আওয়াজ তুলতে চায়। আগামী 7 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের হাবিব শেখকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের হাতে আপনাদের ভবিষ্যৎ। এবার কি করবেন দেখুন, যদি মনে হয় ওই রাত্রিরে আসবে 500 1000 দেবে, আমি আপনাদের একটা সাজেস্ট করতে পারি, কি বলুন তো, ও রাত্রিরে যা আসবে সব নিয়ে নেবে, ছাড়বেন না। ও আপনাদেরই টাকা। কি টাকা জানেন? আপনাদের কোন টাকা? গঙ্গার ভাঙনের জন্য ত্রাণের টাকা এসেছে, লুট হয়েছে। গঙ্গায় ওই থুতু দেওয়ার আটা শোনা যায় না তো, গঙ্গায় বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোধ করা যায়? ওই যে টাকা এসছে 2-10 বস্তা বালির বস্তা দিয়ে ছবি তুলে কোটি কোটি টাকা ঝেড়ে দিয়েছে। একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা খরচ করে, 5 কোটি টাকা এমপি ল্যাডে আছে, 5 বছরে কত টাকা? 25 কোটি টাকা। ওখান থেকে অনেকে কাটমানি খায়, আবার অনেকে খায়নি। তবে তৃণমূলের খায়নি কে হাত তুললেও লোক বিশ্বাস করবে না। বুঝতে পারছেন? ভুল বললাম নাকি? কেউ যদি বলে আমি খাইনি, লোকে বিশ্বাস করবে না। তবে আমি একটু অন্তত আমি বিশ্বাস করি যে 1-1 ভালো আছে। তবে এটাও আমাকে কনফিউশনের মধ্যে আছি, 10 চক্রে ভগবান ভূত। এটাও তো আমাকে ভাবতে হচ্ছে, 10-এর চক্রে ভগবান ভূত হয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে একটা ভালো থাকলে কতদিন ভালো থাকবে? তো এখান থেকে ওই কাটমানির টাকাগুলো আপনাদেরকে রাতের অন্ধকারে দিতে পারে, একটাও ছাড়বেন না, সব নিয়ে নেবেন। সকালবেলা গিয়ে চুপচাপ খামে ছাপ দিয়ে চলে আসবেন। আর এই জন্য অনেকে আমাদের কর্মী সমর্থকদের নাকি ভয় দেখাচ্ছে, মিথ্যা কেস দেবে। আমি আপনাদের বলে রাখি, আমি দলটার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, দলের প্রতিষ্ঠাতা হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু ভুলে যাবেন না। আমি আপনাদের বলে রাখি, আমাদের কোনো কর্মী সমর্থক ভালোবাসার মানুষকে মিথ্যা কেস দিলে ভয় পাবেন না, কারো কাছে কি আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নাই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের ছোট ভাই নওশাদ সিদ্দিকী বেঁচে আছে, এটা মাথায় রাখবেন। কি করবেন? পুলিশ তুলে নিয়ে গেছে, কোনো দরকার নেই, কারোর সাথে হামলা করার দরকার নেই। আধার কার্ডের জেরক্সটা নেতৃত্বদের মাধ্যমে হাবিব ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারবেন তো ভাই? পারবেন তো? হ্যাঁ, হাবিব ভাইয়ের দায়িত্ব থাকবে কি, আপনার বাড়ির কাউকে পুলিশে তুলে নিয়ে গেছে রাত্রে, সকালে কোর্টে পৌঁছাবার আগে তাকে, তার আগে আমাদের অ্যাডভোকেট অলিউল কোথায় গেল? আমাদের অ্যাডভোকেট অলিউল আছে, আরো অ্যাডভোকেট আছে, তারা আপনাদের জন্য কোর্টে মুভ করবে, আপনাকে কোর্ট থেকে কিভাবে বাড়ি বার করে আপনার বাড়িতে পৌঁছানো যায়। আমাদের অ্যাডভোকেট অলিউল আছে, আরো এই ধরনের আছে। ওই হালকা বয়স বলে ছোট ভাবে নেবেন না, খুদি লঙ্কায় জাল বেশি, এটা মাথায় রাখবেন। 2021-এ ভেবেছিল ওই হালকা বয়সী ছেলে তো, এখন যা ঝাঁজ দিচ্ছি, এখন 60 বছরের দলও বুঝতে পারছে, আর 100 বছরের দলও বুঝতে পারছে, 1998 সালের দলও বুঝতে পারছে। এখন কি হচ্ছে রে বাবা, বুঝতে পারছেন? আমি আমার হকের কথা বলবো, কারো ফাটলো চটলো আমার দেখার দরকার নাই, কি আমার দেখার দরকার নেই। তবে একটা কথা বলি, বহরমপুর কোর্ট, লালবাগ কোর্টে
আমার ভাইকে তুলেছে, হয়তো জামিন হলো না, ধরে নিলাম ডিস্ট্রিক্ট কোর্টে উঠবে আমার ভাই, জামিন করাবো, হলো না। কলকাতা হাইকোর্টে গিয়ে জামিন করাবো, হলো না। নওশাদ ভাই বেঁচে থাকলে আপনাদের বলে রাখছি, আর আমি না বেঁচে থাকলে আমার দল এই কাজ করে যাবে। আমাদের দল সুপ্রিম কোর্টে প্রয়োজনে যাবে, আমার ওই ভাইকে নির্দোষ করিয়ে জামিন করিয়ে মালা পরিয়ে মুর্শিদাবাদে যেখানে হোক তাকে সেখানে পৌঁছে দেবে। তবে হ্যাঁ, ইললিগাল কাজ কেউ করবেন না, আইন কেউ হাতে তুলে নেবেন না, এটা অনুরোধ। প্রশাসন বন্ধুকে সহযোগিতা করবেন। প্রশাসনের বন্ধু যদি টেন্ডি বেন্ডি করে, আইএসএফ এর সম্পর্কে ওরাও ভালো জানে। বিভিন্ন থানার ওসিআইসি স্যারেরা বা অনেক অফিসার স্যারেরা এখন টুপি খুলে হাইকোর্টে গিয়ে কিন্তু তাদের আইনে চাবুক খাওয়াচ্ছি আমরা, সেটা ওসিআইসিরাও ভালো করে জানে। কিন্তু আপনারা আইন তো হাতে তুলে নেবেন না, অনুরোধ। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের বন্ধু, প্রশাসন আমাদের শত্রু নয়, এটা মাথায় রাখবে। কিছু কিছু পুলিশ পার্টির হয়ে কাজ করছে, তাদেরকে ধিক্কার জানাচ্ছি, কিন্তু হেভি সংখ্যার পুলিশ কিন্তু নিরপেক্ষতার সাথে কাজ করার চেষ্টা করছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তবে এর সাথে একটা কথা বলি, মোবাইলটা দাও তো, আর 5-7 মিনিট বক্তব্য দিয়ে শেষ করবো। একটা কথা বলি ভাই, আমার ভাইয়ের নামে 5-7 মিনিট বক্তব্য দিলে কারো অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা দেবে, আমি আমার ভাইয়ের হয়ে প্রয়োজনে বলছি সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে নিয়ে আসবো, তারপরে কি ছেড়ে দেবো? আমি ছাড়ার ছেলে নয় ভাই, আমি ছাড়ার ছেলে নয়, আমি ভুলে যাওয়ার ছেলে নয়। হয়তো চুপ করে আছি, এখন আমাকে অনেক গালাগালি দিচ্ছে। আমার একটা সময়ের খুব কাছের বন্ধু ছিল, বামেদের বন্ধুরা খুব বলছে আমাকে, আমি কিন্তু চুপ আছি, উত্তর দিনই। যেদিন উত্তর দিতে শুরু করব, কিন্তু অনেকের পোল খুলে যাবে, সেই দিনের জন্য তারা অপেক্ষায় থাকুক। আমাকে একজনের সাথে কথা হয়েছে, আমি তাকে বলেছি ব্যাপারটা, উনি বললেন 10 তারিখ অবধি অপেক্ষা করুন, আমরা একটা আলোচনা করছি এই অবাঞ্ছিত মন্তব্য বন্ধুর জন্য। ঠিক আছে, আমি অপেক্ষা করব, তারপর আমি মুখ খুলতে শুরু করব। কারণ আবার বলছি, কারোর দয়ায় আমি বাঁচবো না, মরবো। হায়াত শেষ হবে যেদিন, আয়ুষ শেষ সেই দিন কি মরবো। কেউ দয়া করে আমাকে বাঁচাতে হবে না। অনেক দয়া করেছো, ডায়লগ অনেক হয়েছে, আর লাগবে না ভাই, তোমার অনেক দিয়েছো। 34 বছরের ভালোবেসেছো, চাকরি 12% থেকে 3-এ নেমেছে। 25 বছরের ওপরে বামেরা কংগ্রেসরা ভালোবেসেছে, 16-17% থেকে 11% নামিয়েছে। এই 13 বছরে তৃণমূল এত ভালোবেসেছে, 1%-এর নিচে চাকরি পৌঁছে দিয়েছি। আর ভাই তোমাদেরকে ভালোবাসতে হবে না, অনেক ভালোবেসেছো। এবার নিজে কি ভালোবাসবে একটু। তো যে ভাই আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার বলুন। আচ্ছা 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 আচ্ছা, 7টা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই দেখুন, পুলিশ বন্ধু আমাদের জন্য কতটা উপকার করলেন। 6টা পর্যন্ত ছিল, হয়তো 1 ঘন্টা দিয়েছে। তালি দাও পুলিশ বন্ধুদের জন্য একটু, আমাদের বন্ধু। এই আর 5 মিনিট আছে, দেখুন ওনারাকেও ডিউটি পালন করতে পারেন, ওনাকেও জবাবদিহি করতে হবে। যেটা বলছি, যে ভাই আমার নামে মিথ্যা কেস দিয়েছে, তাকে তো জামিন করাবো। মিথ্যা কেস বেশি দিন টেকবে না। তারপরে কি করব? তাকে বাইজ্জাত বাড়ি করার পরে আমার ভাইয়ের নামে যে মিথ্যা কেস দিয়ে তার নামে মানহানি মামলা করব। তার জন্য প্রস্তুত থাকতে বলুন, যারা আমার ভাইদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে। ভাই সময় স্বল্প, আপনাদেরকে একটা কথা বলি। অনেকে বলছে বিজেপির দালাল, অনেকে বলছে তৃণমূলের দালাল। আমি ওপেন আপনাদের বলে যাচ্ছি, আমি আগেও বলেছি, আজকেও বলছি, বিজেপি শুনেছি নাকি হাজার হাজার কোটি টাকা দেয়। আমার হাজার হাজার কোটি টাকা লাগবে না, 1000 কোটি টাকারই ব্যবস্থা করতে বলুন। যে বন্ধু করে দেবে তার 900 কোটি দেবো, 100 কোটি আমরা পার্টি চালাতে রাখবো। অর্থাৎ 90% তাদেরকে দিয়ে দেবো, 10% আমরা রাখবো। এই ব্যবস্থা করতে বলবেন। ব্যাপারটা কি জানেন? সহ্য হচ্ছে নাকি? ফিরহাদ হাকিম হয়ে পাশে বসে থাকবে, বীরবাহ হাসদা হয়ে পাশে বসে থাকবে, এটা ওদের সহ্য হবে। তখন খুব ভালো ছেলে। আর যখন অধিকারের কথা বলবে, তখন বিজেপির দালাল মুসলমানদের দল হয়ে যাবে, মৌলবাদী হয়ে যাবে। তুমি যাই সার্টিফিকেট দিও না কেন, আমি তোমার সার্টিফিকেটকে পরোয়া করি না। তুমি আমাকে সাম্প্রদায়িক বলবে কি, তুমি আমাকে সেকুলার বলবে কি, সেই সার্টিফিকেট নওশাদ সিদ্দিকী আইএসএফ পরোয়া করে না। মানুষের জন্য কথা বলবে। আদিবাসী অত্যাচারী তুলে তার পাশে দাঁড়াবে, মুসলিম অত্যাচারী তুলে তার পাশে দাঁড়াবে, দলিত অত্যাচারী তুলে তার পাশে দাঁড়াবে। তুমি আমাকে
সার্টিফিকেট দেবে, এই নিয়ে আমি ভেঙে পড়ি না। তাই সময় স্বল্প, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবে। আমাকে ডায়মন্ড হারবারে দাঁড়ায়নি কেন? তো যদি ডায়মন্ড হারবারে দাঁড়াতাম, এখানে এসে না দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা অনেকে করেছিল, আমারও ইচ্ছা ছিল দাঁড়াবার, দল ভালো বুঝতে পেরেছে যদি দাঁড়াতাম এখানে এসে আপনাদের কাছ থেকে ভোট চাওয়ার সময়টা পেত না। এখান থেকে মধ্যিখানে ওই 34 বছরের দল আর 25 বছরের সরকার আর 15 বছরের সরকার সব 13 বছর মিলেমিশে ভোটটাকে ভাগ করে নিত। ভাগটা আর ভাগ হতে দেওয়া যাবে না। ভোট আমার, ভোট আমার কাছেই রাখবো, আমার খামের ভোট খামে দিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে আসলে বলতে হবে, আমি প্রশাসন বন্ধুদেরকে আমার